খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে নাস্তা করে ভার্সিটিতে আসলাম। দোস্ত, আজকাল তোরে দেখাই যায় না, কই থাকিস? গতকালও তো এলাম। ও, মনে ছিল না রে। তা তোর মন কই থাকে? হ্যাঁ, আমার সাথেই তো। তাহলে এমন উল্টো পাল্টা কথা বলছিস কে? আরে আমি তো মজা করছিলাম। আরে শোন, আমরা কয়েকজন মিলে চল ঘুরে আসি। কোথায় যাবি? নীলগিরি গেলে কেমন হয়? নীলগিরি তো আমিও যাইনি, যেতে পারলে তো ভালোই হয়, কিন্তু আমার আব্বু আম্মু তো যেতেই দিতে চাইবে না। আচ্ছা, আঙ্কেল আন্টিকে বলে ম্যানেজ করতে পারলে সবাই মিলে যাব। সিয়ামের সাথে ইমন, রাবিল ও সাই দিল। তোমরা সবাই কোথায় যাওয়ার প্ল্যান করছো? তাকিয়ে দেখি রিমি। একে যদি বলি নীলগিরি যাওয়ার প্ল্যান করছি তাহলে তো সাথে যেতে চাইবে, তাই বললাম না না, কোথাও না। রিমি আমাকে ধমক দিয়ে বলল, মিথ্যা বলিস কেন? আমি তো সত্যি বলছি, বিশ্বাস না হলে সিয়াম, ইমন, না হয় ফয়সালকে জিগান। রিমি ইমনকে বলল, ওই তুই বল, কোথায় যাওয়ার প্ল্যান করছিলি? কোথাও না আপু, এমনি বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলছিলাম। ইমনের সাথে ফয়সাল আর ইমন সাই দিল। রিমি এতক্ষণ ওদের কথা বিশ্বাস করে গেল। যাক, বেঁচে গেলি। আমাকে মিথ্যা বললে তোদের গুন্ডি গ্যাংয়ের হাতে দিতাম। আর অনিক, গতকাল পড়া শেষ না করেই আগে চলে আসলি কেন? ভাবছিলাম কিছু বলবে না, কিন্তু এখন দেখছি আগে চলে আসার জন্য জবাব দিতে হবে। কিন্তু মিথ্যা বললেও ধরে ফেলে। তো হ্যাঁ, এত টর্চার ভালো লাগে না। ওই কথা বলিস না কেন? ভালো লাগছিল না, তাই চলে আসছিলাম। আমাকে তো বলে আসতে পারতি। মনে ছিল না, সরি। আচ্ছা ঠিক আছে, সময় মতো পড়তে আসবি। আমার ক্লাস আছে, আমি যাই। বলেই রিমি চলে গেল। যাক বাবা, ভাবছিলাম, কিন্তু তিন হারামি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওই তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ দোস্ত, তুই ভার্সিটির সবার ক্রাশ, রিমি আপুর কাছে পড়তিস। আর বলিস না, আম্মু জোর করে ওর কাছে পড়তে বলছে। এখন বিপদে পড়ে পড়তে হচ্ছে। সব সময় খালি টর্চার করে। তা তো দেখলি তোরা। হ্যাঁ, আরে এত চিন্তা না করে সিনিয়র আপুকে পটিয়ে ফেল। ও তো এমনিতেই পড়ে গেছে, আমি হ্যাঁ বললে আমার মাথা থেকে নামবে না। বিড়বিড় করে কি বলছিস? না না, কিছু না, ক্লাসে চল। ক্লাস শেষ করে বাসে এলাম। আম্মু বলল, 3টায় ট্রেন আসবে, ঠিক সময় স্টেশনে চলে যাবি। আম্মু, আমিও ভাইয়ার সাথে যাব। কতদিন খালামণিকে দেখিনি। তুই থাক, ও গিয়ে নিয়ে তো আসছেই। রিয়া মন খারাপ করে বলল। আচ্ছা। আমি একটু রেস্ট নিয়ে স্টেশনে এলাম। খালামণিকে গত 4 বছর দেখিনি, মানে খালার বাসায় যাওয়া হয়নি। কিছুক্ষণ পর ট্রেন এলো। খালামণি বগিতে আছে। আমি বগির দরজার একটু দূরে দাঁড়িয়ে আছি। খালামণি ট্রেন থেকে নামলো। খালার পিছনে একটা সুন্দরী মেয়ে নামলো। দেখেই তো আমি ক্রাশ খেলাম। খালার সাথেই মেয়েটা আসছে। ছোট খালার একটা মেয়ে আছে, ছোটবেলায় দেখেছি। আমার চেয়ে বছর 2 ছোট হবে মনে হয়। 4 বছর আগে যখন খালার বাসায় গেছিলাম তখনও নানার বাসায় ছিল, যার কারণে দেখা হয়নি। হয়তো এই মেয়েটাই আমার দেখা সেই পিচ্ছি মেয়েটা। খালামণির কাছে এগিয়ে গেলাম। আমাকে দেখেই বলল, বাহ, ছেলে তো অনেক বড় হয়ে গেছে, এখন বিয়ে দিতে হবে। খালা, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। তো কবে বিয়ে করবি? তোর মা বুড়ি হয়ে গেলে? আগে তো পড়াশোনা শেষ করি, তারপর ওসব নিয়ে ভাবা যাবে। এখন আগে বাসায় চলেন, দেরি করলে আপনার বোন আমাকে বকবে তো। খালামণি মেয়েটাকে বলল, সীমা, আয়। আমি মেয়েটার দিকে, মানে সীমার দিকে তাকালাম। ও তখন আমার দিকে তাকিয়ে আছে। দুজনে চোখাচোখি হলো। সীমা লজ্জায় চোখ নামিয়ে নিল। আমি আর না দেখে খালার ব্যাগ নিয়ে চললাম। ব্যাগগুলো গাড়ির পিছনে তুলে খালাকে বললাম, এবার ভেতরে বসুন। সীমা আগেই বসে আছে। গাড়ি চালানোর সময় খালামণিকে বললাম, আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, সেই পিচ্ছি থাকতে দেখেছিলাম। ওর সাথে তো তোর দেখাই হয়নি, তাই মনে হয় চিনতে পারিসনি। প্রথমে তো চিনিনি, আপনিও নাম ধরে ডাকার পর চিনেছি। মা, আমি কিন্তু অনেক ভাইয়াকে প্রথম দেখেই চিনছি। আমাকে দেখলেই না কি করে চিনলে? রিয়া আপনার ফটো দিয়েছিল। আর আমি রিয়া আমাকে আজও বলেনি এত সুন্দর একটা খালাতো বোন আছে, অথচ তাকে আমার ছবি দেওয়া হয়ে গেছে। আগে বাসায় যাই, তারপর আমার ছবি দেওয়ার ঝাল বের করবো তোমরা। রাস্তায় টুকিটাকি কথা বলতে বলতে বাসায় চলে এলাম। আম্মু খালাকে দেখিয়ে জড়িয়ে ধরলো, আর সীমা মায়াকে। আমি দাঁড়িয়ে এসব দেখছি। একটু পর বললাম, এইসব তো পরে করলেও চলবে, আগে খালার সীমাকে একটু বিশ্রাম নিতে দাও। আম্মুর সাথে খালা দোতলায় চলে গেল, আর রিয়ার সাথে সীমা গেল। এখন আমি কুলি হয়ে ব্যাগগুলো নিয়ে আসলাম।
কি আর করার, অনেক কাজ করা হয়েছে, এখন আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। কিন্তু আম্মু এসে বিশ্রাম নিতে দিল না, একটা লম্বা বাজারের লিস্ট ধরিয়ে দিয়ে বলল, লিস্টে যা আছে ওগুলো বাজার থেকে নিয়ে আয়। বলে আম্মু বাজারে ব্যাগ রেখে চলে গেল। ধুর, কোনো আত্মীয় হলে যত আমার পেড়া নিতে হয়, ভাল লাগে না আর এসব। বাজার করে এসে রুমে শুয়ে পড়লাম। দেখি বালিশের পাশে রাখা আমার ফোনে আলো জ্বলছে, মনে হয় একটু আগে কেউ কল বা মেসেজ করেছে। লক খুলে দেখি মাই 21 বার কল দিয়েছে। বাজারে যাওয়ার সময় ফোনটা ভুলে রেখে গেছিলাম, এই 1 ঘন্টার ভেতরে 21 বার কল দেওয়া হয়ে গেছে। ভাগ্যিস ফোন সাইলেন্ট মোডে ছিল, না হলে আম্মু আমাকে সারা জীবনের মতো সাইলেন্ট করে দিত। ভাবতে লাগলাম কল দেবো কিনা। কল দিলে একগাদা প্রশ্নের মুখোমুখি হতে হবে, আবার বায়না ধরবে, এখন যেন ওকে দেখতে হসপিটালে যায়। এর চেয়ে ফোন না দেওয়াই বেটার। আজ আর পড়তে যেতে ইচ্ছে করছে না, তাই রুমে শুয়ে গেম খেললাম। রাতে খাবারের সময় আম্মু ডাক দিল, আর টেবিলে বসে দেখি আজ খাবারের হরেক রকমের আইটেম তৈরি হয়েছে। কোনটা রেখে কোনটা যে খায়, কিন্তু আম্মুর আমার দিকে কোনো নজরই নেই। সিয়ামকে নিয়ে এসে পড়ে আছে, দেখে মনে হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া মেয়ে খুঁজে পাইছে। নিজের ইচ্ছে মতো খেয়ে রুমে চলে আসলাম। পরের দিন রিয়াকে নামিয়ে দিয়ে ভার্সিটিতে এলাম। গাড়ি থেকে নামতে দেখি রিমি দাঁড়িয়ে আছে, আমার দিকে ভিলেনি লুকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, এইভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, আমার তো ভয় লাগছে। আজ তোর কপালে দুঃখ আছে। রিমিকে আরো রাগানোর জন্য বললাম, কেন আপু, আমার দোষ কি? ওই হারামি, আমি তোর কোন দিক দিয়ে আপু হই? আপনি আমার বড়, এই জন্য তো আপুই হন। দেখ, এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, তুই উল্টাপাল্টা কথা বলে আমার মাথা আর গরম করবি না। ও সরি আপু, আর এমন বলবো না। রিমি আচমকা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। সবার সামনে এইভাবে থাপ্পড় মারায় আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। ও আমার সিনিয়র বলে যা খুশি তাই করবে নাকি? রিমি আর কিছু না বলে চলে গেল। আমিও ওখান থেকে ক্লাসে চলে এলাম। আমাকে দেখে সবাই হাসতে লাগলো। একটা ছেলে বলল, এই দেখ, সিনিয়র মেয়েকে প্রপোজ করে মার খেয়ে এসেছে। ছেলেটার কথায় সবাই আরো হা হা করে হাসতে লাগলো। এত অপমান সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে গিয়ে কয়েকটা লাগিয়ে দিয়ে একটা কষে। কিন্তু স্যার ক্লাসে এসে পড়লো। স্যারকে দেখে সবার হাসি থেমে গেল। কোনো রকমে ক্লাস করে বের হলাম। তখন একটা মেয়ে আমাকে বলল, এই ছেলে শোন। আমাকে বলছেন? হ্যাঁ, তোকেই বলছি, এখানে আয়। কি হয়েছে বলুন। শুনলাম তুই নাকি একটু বেশি বেড়ে গেছিস, সিনিয়র টিনিয়র মানিস না, যাকে পাস তাকেই প্রপোজ করিস। এসব আপনাকে কে বলেছে? আমি যা বলছি তার উত্তর দে। আপনার কথার উত্তর দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তোর গালে দুইটা লাগলে এমনি উত্তর দিবি। মেয়েটার কথা শুনে আমি হাসতে লাগলাম। আমার হাসি দেখে সে বলল, ওই তুই হাসিস কেন? আমার কথা কি জোকস মনে হচ্ছে? আচ্ছা, আপনি আমাকে এইসব কথা বলছেন? হ্যাঁ, আসলে কি আপনি কোন ইয়ারে পড়েন? তোকে এসব প্রশ্নের উত্তর দিতে যাব কেন? তুই তোর সম্পর্কে কোনো কিছু বলবি না, আর আমি আমার কথা কেন বলবো তোকে? তোর সাহস তো কম না, আমাকে তুই করে বলিস? তুই জানিস আমি কে? এই সেমরে, তুই তো তোর পরিচয় জানিস না, তাহলে আমি কি করে তোর পরিচয় দেবো? যত সব আবাল পাবলিক, কই থেকে যে আসে এরা সব। তোর এই কথা আমার মনে থাকবে, আমি এর প্রতিশোধ নিব। শোনায় আমি তোর মতো গায়ে পড়ে কারোর সাথে কথা লাগতে আসিনি। হ্যাঁ, আর আমার সাথে যে লাগায় তারও 12টা বাজিয়ে দিই। এমন সময় রিমি কোথা থেকে চলে এলো, এই সেই মেয়েটাকে 2টা থাপ্পড় কষিয়ে দিল। ওই তুই অনেককে কি বলছিস? মেয়েটা গালে হাত দিয়ে বলল, কিছু না। রিমি মেয়েটার হাত টান দিয়ে আবার একটা থাপ্পড় মেরে বলল, আবার মিথ্যা বলছিস, সত্যি কথা বল। মেয়েটা থাপ্পড় খেয়ে ভয়ে ভয়ে সব বলে দিল। এবার রিমি মেয়েটাকে বলল, শোন, অনেক আমার বয়ফ্রেন্ড হয়, আমি ইচ্ছে হলে ওকে মারবো আবার আদর করব, তাতে তোর সমস্যা কোথায়? নেক্সট টাইম অনেকের পিছনে দেখলে তোরে ভার্সিটি ছাড়া করব। রিমির কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। সকালে সবার সামনে মারলো, আবার এখন সবার সামনে ঘোষণা দিল আমি ওর বয়ফ্রেন্ড। রিমির কথা শুনে আশেপাশে সবাই শক খেয়েছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে। এই মাইয়া দেখে আজকে আমার পুরা ভাইরাল করে দিল রে। রিমি আমার হাত ধরে বলল, চল আমার সাথে, কথা আছে। এত ভিড়ের ভেতর কথা না শুনলে আবার মারতে পারে, এত লোকের সামনে মার খেতে চায় না, এর চেয়ে ডাইনিটার সাথে যাওয়া ভালো। রিমি আমাকে নিয়ে ইউনিভার্সিটির বাইরে একটা রেস্টুরেন্টে নিয়ে এলো। দুপুর টাইমে সবাই লাঞ্চ করার জন্য অনেকে রেস্টুরেন্টে আসে, এই জন্য রেস্টুরেন্টে অনেক ভিড়। রিমি বলল, এত ভিড়ে কথা বলা যাবে না, চল অন্য কোথাও যাই। আমার হাতে সময় নেই, দেরি করতে পারবো না। রিমি বলল, বেশি সময় নিব না, মাত্র 10 মিনিট। আচ্ছা, একটু দেরি করেন,
আমি গাড়ি নিয়ে আসি, তাহলে যেতে যেতে কথা হবে। আমি ড্রাইভ করছি, রিমি আমার পাশে বসে আছে। কয়েক মিনিট কেটে গেল, রিমি কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে আছে। ম্যাডাম, এইভাবে তাকিয়ে থাকলে তো অ্যাক্সিডেন্ট করবো। আমার কথা শুনে রিমি হাসতে লাগলো। তবে একটা কথা কিন্তু সত্যি, হাসলে কিন্তু রিমিকে অনেক কিউট লাগে, কিন্তু রাখলে একেবারে টাইনি নানি হয়ে যায়। এখন এসব না ভেবে ওকে জিজ্ঞাসা করতে হবে ভার্সিটির সেই মেয়েটাকে। এই জন্য রিমিকে বললাম, মেয়েটা আমার সাথে ঝগড়া লাগাইছিল কেন? ওর নাম তমা, আমার সাথে পড়ে, আর ওর সব বিষয়ে আমার সাথে প্রতিযোগিতা করতে চায়। আমি সকালে তোকে মারছি, এটাও দেখে আবার তোকেও মারতে চাইছিল। এই মাইয়ার মাথায় তার কাঁটা দেখছি। একেবারে। কিছুক্ষণ আবার নীরব। এরপর রিমি বলল, সরি বাবু। হ্যাঁ, কে বাবু? কার বাবু? মনে হচ্ছে কিছু বোঝো না। আমি এসব কিছু বুঝি না, আর ভার্সিটির সবার সামনে আপনার ওইভাবে কথা বলা ঠিক হয়। এসব আমার আব্বু আম্মু জানলে আমাকে আস্ত রাখবে না। ওই গাড়ি থামা। আমি রিমির কথা মতো গাড়ি ব্রেক কষলাম। এইভাবে গাড়ি থামাতে বললেন কেন? রিমি আমার হাতের উপরে হাত রাখলো। আমি হাত সরিয়ে নিয়ে বললাম, এসব কি করছেন? সকালে আমার অনেক রাগ হয়েছিল, এজন্য তোমাকে মেরেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, কথা দিচ্ছি আর কখনো মারবো না। সবার সামনে মারার পর এখন দরদ দেখাচ্ছে। না, আমার এসব ভালো লাগে না। রিমি আমার শার্টের কলার ধরে বলল, ভালোভাবে বললাম আর মাফ করলি না। এখন মাফ না করলে তোর কপাল দুঃখ আছে। পাগলিকে না খেপানোই উত্তম। তাই বললাম, আচ্ছা মাফ করছি, এখন ছাড়ুন। ছাড়বো এক শর্তে। কি শর্ত? একটা কিস দাও। চাইল আর কিস দিলাম, হবে না, যাও। না দিলে আমি আদায় করে নিতে জানি। বলেই রিমি জোর করে আমার ঠোঁটে কিস করলো। 1 মিনিট পর আমাকে ছেড়ে দিল। এটা কি হলো? একটু ভালোবাসা দিলাম বলেই গাড়ি থেকে নেমে পড়লো। আমি আর কোনো কথা না বলে রিয়ার কলেজের সামনে চলে এলাম। দেখি রিয়া আগে থেকে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। ওই মুখটা বন্ধ কর, না হলে মশা যাবে। হারামি, আজ তোকে কোন মেয়ে কিস খাইছে? এই যা, রিমি আমাকে কিস করছে। রিয়া জানলো কিভাবে? তখন ওখানে কেউ তো ছিল না, তাহলে রিয়া জানা তো কোনো সম্ভাবনা নেই। ও মনে হয় আমাকে পরীক্ষা করার জন্য মিথ্যা বলছে। তাই আমি রিয়াকে বললাম, কি সব উল্টোপাল্টা কথা বলছিস? গালে কপালে লিপস্টিকের দাগ নিয়ে এসে বলছো আমি কিচ্ছু করিনি। শয়তান রিমি সারা মুখে লিপস্টিক লাগিয়ে গেছে, অথচ বলেনি। এখন আমাকে এর জন্য ধরা পড়তে হলো। আমি টিস্যু দিয়ে লিপস্টিকে দাগ মুছে ফেললাম। রিয়া আমার পাশে বসে আছে আর মিটি মিটি হাসছে। ওই হাসিস কেন? আমার ইচ্ছে হয়েছে, হাসছি। তাই বলে আমার দিকে তাকিয়ে কেন? তো গাড়ির ভেতর কোন দিকে তাকিয়ে হাসবো? হাসি থামা আর বল, কোথাও লিপস্টিকে দাগ আছে কি? নাই। আচ্ছা, ভাইয়াকে কে কিস করলো? রিমি। কি? রিমি আপু? হয় রিমি। ভাইয়া আমাকে 1000 টাকা দাও তো। চাইলে 1000 টাকা পেয়ে গেলি মনে হয়। না দিলে তোমার এসব কুকীর্তি আম্মুকে বলে দিব। আমি কিছু করিনি, ওইসব রিমি জোর করে করেছে। এক হাতে তালি বাজে না। আচ্ছা, বাসায় গিয়ে টাকাটা দিয়ে দেবো না। তাও এসব কথা কাউকে বলিস না বোন আমার, প্লিজ। আচ্ছা, বলবো না। রিয়া। ভাইয়া। সীমাকে আমার ফটো দিয়েছিস কেন? ও চাইছিল তাই দিছি। আমাকে তো বলিসনি, এত কিউট একটা খালাতো বোন আছে। ওই তোর মতলব কি? না না না, কিছু না তো। আমি তোর কথা লুচুমের গন্ধ পাচ্ছি। তুই খালি আমাকে সন্দেহ করিস। বাদ দে তো। একটু পর বাসে চলে এলাম। রুমে এসে শুয়ে আছি, তখন ফোন বাজতে লাগলো। তাকে দেখি মায়া কল করেছে। প্রথমবার কল রিসিভ করলাম না, মায়া আবারও কল দিল। জানি কল না ধরা পর্যন্ত দিতেই থাকবে, বাধ্য হয়ে কলটা রিসিভ করলাম। ওই কল রিসিভ করতে এতক্ষণ লাগে কেন? একটু নরমভাবে কথা বলবে তা না, শুরুতেই ঝাড়ি দেওয়া শুরু করেছে। কিন্তু কিছু একটা বলে একে শান্ত করতে হবে, তাই বললাম ওয়াশরুমে ছিলাম, তাই কল ধরতে লেট হয়েছে। ও আচ্ছা, আজকে একবার আসো প্লিজ, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আজকে তো আমার সময় নেই, কালকে যাব। গতকালও আসো নাই, আজকেও বলছো আসবে না। আজ সত্যি না আসলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। এমন করছেন কেন? তুমি কি জানবে ভালোবাসা কি? প্রেমে পড়লে বুঝবে।
আমার এত প্রেমের দরকার নাই। হারামি, এতগুলো চুমা খাইছিস আর বলছিস প্রেম করবি না? প্রেম না করলে তোকে জোর করে বিয়ে করব বলে দিলাম। হ্যাঁ, এত বড় হুমকি? এখন তো দেখছি শেষমেশ আমার সিঙ্গেল লাইফটা 12টা বেজে যাবে। এর চেয়ে দেখা করা অনেক বেটার। তাই বললাম, আচ্ছা বিকেল আমি যাব। এখন খুশি তো? খুশি। আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম। লুচু মাইয়া ফোনের ভেতরই চুমু দেওয়া শুরু করছে। আর কিছুক্ষণ কথা বললে না জানি আর কি করতো। ফোনে গেম খেলতে লাগলাম। তখন রিয়া এসে বলল, ভাইয়া একটু আসো। এখন গেম খেলছি, যেতে পারবো না। না আসলে তোমাকে মিষ্টিও দেওয়া হবে না। মিষ্টির কথা শুনে জিহব ভাই বানিয়ে চলে এলো। আসলে মিষ্টি আমার অনেক ফেভারিট, কিন্তু না গেলে তো মিষ্টি পাবো না। এখন তো গেম খেলার জন্য মিষ্টি খাওয়া মিস করা যাবে না। তাই বললাম, কে বললো যাবো না? আমি তো তোর সাথে মজা করছিলাম। রিয়া আমার কথা শুনে হাসতে হাসতে বলল, ওরে মিষ্টি পাগলা। রিয়ার সাথে গিয়ে দেখি সীমার সোফায় বসে আছে। আমি রিয়াকে বললাম, আমার মিষ্টি কই? রিয়া আমাকে কানে কানে বলল, এই তো তোমার মিষ্টি সোফায় বসে আছে। আর আমি এই 8টার অবস্থাকে দেখানোর জন্য আমাকে ডেকে আনছিস? কেন করলি এমন? আমার টাকা দে। কিসের টাকা? কোন টাকা? আমি কোনো টাকা ফাঁকা দিতে পারবো না। তাহলে তোমার কুকীর্তির কথা গিয়ে তোমার খালাতো বোনকে বলে দেই, কেমন হবে? একটা মাইয়ার সামনে আমাকে এইভাবে ভাইরাল করা কিন্তু ঠিক হবে না। এই জন্য বলছি, মান সম্মান থাকলে টাকা দাও, আমি ঘুরতে যাব। জানি এই হারামি বোনকে টাকা না দিলে মান সম্মানের ছিটে ফোঁটাও রাখবে না। তাই রুমে এসে 1000 টাকা এনে দিলাম। রিয়া টাকা পেয়ে বলল, বিকেলে আমরা 3 জন ঘুরতে যাব। আমি যেতে পারবো না। না গেলে আম্মুকে বলে দিব। আরে বোন, টাকা তো দিছি, তারপরেও কেন ব্ল্যাকমেল করিস? বোন হয়ে একটু আবদার করছি, আর এইটুকু রাখবি না সেটা তো হবে না। আমার আবদার না রাখলে আদায় করে নিতেও জানি। কোন দুঃখে যে আজকে দুপুরে নিয়ে আসতে গেছিলাম। আল্লাহ, নাহলে কপালে এমন দুঃখ হতো না রে ভাই। ভাইয়া কথা বলছিস না কেন? কখন যেতে হবে? 5টায়। আমি হাতে রাখা ঘড়ির দিকে তাকালাম, দেখি 3টা বাজে। মানে এখন হাতে 2 ঘন্টার মতো সময় আছে। ওদিকে মায়াকে বলেছি ওরা দেখতে যাব। ওখানে না গেলে ডাইনিটা আমার সাথে উল্টোপাল্টা কিছু করতে পারে। আবার রিয়ার সাথে ঘুরতে না গেলে আম্মুকে বলে দেবে। এখন কি যে করি? এখন যদি মায়ার কাছে যাই তাহলে 1 ঘন্টা ওখানে থেকে চলে আসা যাবে। তাই রিয়াকে বললাম, আচ্ছা যাব, এখন আমাকে এক বন্ধুর সাথে দেখা করতে হবে, সময় মতো চলে আসবো। রুমে এসে রেডি হয়ে মায়াকে দেখতে এলাম। আজও সাথে করে চকলেট এনেছি। মায়া তো চকলেট পেয়ে অনেক খুশি হয়েছে। মায়াকে দেখে আগে থেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে। তাই মায়াকে বললাম, বাহ, আপনাকে তো এখন বেশ ভালো মনে হচ্ছে। আগের থেকে ভালো। হসপিটাল থেকে রিলিজ করবে কবে? কাল, কিন্তু বাসায় 1 সপ্তাহ রেস্টে থাকতে হবে। আর এই কয়েকদিনে দম বন্ধ হয়ে আসছে, আরো কয়েকদিন এমন থাকতে হবে। একটু কষ্ট করেন, তারপর ঠিক হয়ে যাবেন। তুমি পাশে থাকলে আমি সব করতে পারবো। এসব কথা এখানে না বললে হয় না? আপনার আম্মু তো আছে। আম্মু শুনবে না, আর শুনলে শুনুক, আমি আম্মুকে ভয় পাই না। মাইয়া বলে কি? এখন যদি এইসব বলে তাহলে তো আন্টি আমাকে কি ভাববে আল্লাহ ভালো জানে। আন্টি বলল, সকাল থেকে এখানে বসে থেকে থেকে আমার পা ব্যথা করছে। তোমরা কথা বলো, আমি একটু বাসা থেকে ঘুরে আসি। আচ্ছা আম্মু, তাড়াতাড়ি এসো। আন্টি একটু তাড়াতাড়ি আসবেন, আমি বেশি সময় থাকতে পারবো না, বাসায় কাজ আছে। আমি 5টার আগেই চলে আসবো। আন্টি চলে গেল এই বলে মায়া বলল, এখন দরজাটা একটু লাগিয়ে দিয়ে আসো। মায়া দরজা আটকানোর কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম। এই মাইয়া না জানি আবার কি করবে, এজন্য বললাম, দরজা আটকাতে হবে কেন? যা বলছি তাই করো। আর আমাকে এত ভয় পাচ্ছ কেন? আমি তো আর বাঘ ভাল্লুক না। বাঘ ভাল্লুক হলে হয় মরতাম, না হয় বাঁচতাম, কিন্তু আমি এর হাত থেকে না পারছি বাঁচতে, না পারছি মরতে। ও তো আমাকে ছাড়তেই চাইছে না। আমি কোনো কথা না ভেবে দরজা আটকে দিলাম। মায়ের শোয়া থেকে উঠে বসলো। আমি মায়ের দিকে তাকালাম। নামের মতোই ওকে মায়াবী লাগছে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না, ওর মায়ায় পড়ে যেতে পারি। আমি চোখ নামিয়ে দিলাম। মায়া আমার দিকে মিষ্টি হাসি দিয়ে বলল, অনেক আই লাভ ইউ। জানি তো।
তুমি এবার আমার প্রপোজের উত্তর দাও। আমাকে ভাবতে হবে একটু। আর কত ভাববে? যতদিন না মনে হয় আমি আপনাকে ভালোবাসি ততদিন। যতদিন না মনে হয় আমি আপনাকে ভালোবাসি ততদিন। মায়া আমার কথা শুনে মন খারাপ করলো। হয়তো আশা করেছিল আমি ওর প্রপোজ অ্যাকসেপ্ট করব, কিন্তু ওর প্রপোজ অ্যাকসেপ্ট করলে রিমি আমাকে আস্ত রাখবে না, আর রিমির প্রপোজ অ্যাকসেপ্ট করলে মায়াও আমাকে ছাড়বে না। ওহ, কি যে বিপদে পড়ছি। আমি আরো অনেক কিছু ভাবছিলাম, তখন মায়ের ডাকে চিন্তার অবসান ঘটলো। তাকে দেখি মায়ের হাতে একটা খোসা ছাড়ানো কমলা। ওটা আমাদেরকে বাড়িয়ে দিয়ে বলল, এতক্ষণ ধরে এসেছো অথচ তোমাকে কিছুই খাওয়াতে পারিনি, এখন কমলাটা খেয়ে নাও। আমার ক্ষুধা নেই, আপনি খান। মায়া বলল, আমার কাছে এগিয়ে এসে বসো। আমি বাধ্য ছেলের মতো মায়ের কাছে বসলাম। মায়া কমলাটা কয়েক টুকরায় ভাগ করেছে। একটা টুকরা আমার মুখের সামনে ধরে বলল, এবার হাঁ করো। মেয়েটা যখন এত করে খাইয়ে দিতে চাইছে তখন না বললাম না। আমি কয়েক টুকরো খাওয়ার পর মায়াকে কয়েক টুকরো খাইয়ে দিলাম। হাত ঘড়িতে তাকিয়ে দেখি 4:20 বাজে। না, আর বেশি দেরি করা যাবে না। বাসায় 2টা জল্লাদ আমার জন্য অপেক্ষা করছে, না গেলে ওখানে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তাই মায়াকে বললাম, আমাকে এখন যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবে? আম্মু আসা পর্যন্ত থাকো। সময় থাকলে থাকতাম, কিন্তু আমার একটা জরুরি কাজ আছে, যেতেই হবে। আচ্ছা যাও। আমি উঠে এক পায়ে গিয়েছি, তখন মায়া আবারও ডাক দিল, হ্যাঁ কিছু বলবেন? দেখি মায়ের মুখ লজ্জায় রাঙা হয়ে গেছে। কিস করার ধান জানা তো আবার, একদিনে এত কিস খেতে পারবো না। মায়াকে বললাম, কি বলবেন? আমাকে একটু জড়িয়ে ধরবে? মায়া অনেক আবেগ দিয়ে আমাকে কথাটা বলল। এখন আমি কি করব? কখনো তো এইভাবে কেউ বলেনি আমাকে। মায়া আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আমি কোনো কিছু না ভেবে মায়াকে জড়িয়ে ধরলাম। মায়াকে জড়িয়ে ধরার সাথে সাথে মনে হলো সারা শরীরে কারেন্ট বয়ে গেল। মায়া আমাকে ওর হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এভাবে কিছুক্ষণ থাকার পর দরজায় টোকা পড়ল। আমি মায়াকে ছেড়ে দিলাম। মায়া আমার কপালে একটা আলতো করে চুমু দিয়ে বিছানায় শুয়ে পড়লো। আমি উঠে দরজা খুলে দিলাম। দেখি মায়ের আম্মু দাঁড়িয়ে আছে। আন্টি ভিতরে এলো। আমি বললাম, আন্টি আপনার জন্য তো অপেক্ষা করছিলাম, এখন আমাকে যেতে হবে। আচ্ছা বাবা, দেখে যেও, আর সময় করে আমার মেয়েকে দেখতে এসো। ও হ্যাঁ, কাল ওকে বাসায় নিয়ে যাব, তুমি বাসায় আসবে কিন্তু। আচ্ছা আন্টি, যাব। আমি আন্টি আর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় দিকে চলে আসতে লাগলাম। বাসায় এসে দেখি রিয়ার সীমা রেডি হয়ে আছে। আমাকে দেখে সীমা বলল, যাক, রাইট টাইমে চলে আসছেন। আসলাম অনেক কষ্টে। ভাইয়া আজকে পার্কে যাব। আচ্ছা। রিয়ার সীমার সাথে সন্ধ্যা পর্যন্ত পার্কে ঘুরে বাসায় আসলাম। দুজনকে নিয়ে ঘুরে ঘেমে ভিজে গেছি। গোসল না করে শান্তি লাগবে না। গোসল করে বের হয়ে এসে দেখি প্রায় 7টা বাজে। এখন আবার রিমির কাছে পড়তে যেতে হবে। কি ঝামেলা রে বাবা, সকাল থেকে দৌড়ের ওপর আছি। ঝামেলা যে আমার পিছু ছাড়ে না। রেডি হয়ে পড়তে গেলাম। কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিল। আন্টিকে জিজ্ঞাসা করলাম, রিমি আপু কোথায়? আন্টি জবাবে বলল, ওর রুমে আছে, তুমি ওর রুমে যাও। আমি আন্টিকে আর কিছু না বলে দোতলা এলাম। এরপর কথা না বলে রিমির রুমে দরজায় টোকা দিলাম। রিমি ভেতর থেকে বলল, দরজা খোলা আছে, ভিতরে আয়। আমি দরজায় ধাক্কা দিয়ে রুমের ভিতরে তাকাতে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। ম্যাডাম আমার দিকে না তাকিয়ে বলল, রিনা একটু এদিকে আয় তো, আমার শাড়িটা একটু ঠিক করে দে তো। রিমি তো আমাকে রিনা মনে করে রুমে আসতে বলছে। হয়তো ভাবেনি আমি আসবো, কিন্তু এভাবে আমার থাকা ঠিক হবে না। তাই বললাম, ম্যাডাম আমি রিনা না। ম্যাডাম কথা শুনেই মনে হয় চমকে উঠলো। তাড়াতাড়ি শাড়িটা শরীরে কোনো মতে জড়িয়ে নিয়ে আমাকে ধমক দিয়ে বলল, লুচ্চা ছেলে, দেখতেই পাচ্ছিস আমি ড্রেস চেঞ্জ করছি, তারপরও কেন দাঁড়িয়ে আছিস? আমার কোনো দোষ নেই তো, আপনি তো আমাকে আসতে বলেছেন। আর হ্যাঁ, আমি কিছু দেখিনি। শয়তান ছেলে, সবকিছু আমার দেখে নিয়ে বলতেছে কিছুই দেখেনি। যা, বের হো এখন। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বের হতে লাগলাম। তখন দেখি রিনা চলে এসেছে। রিমির রুমে আমাকে চোখ বড় বড় করে তাকিয়েছে। আমি ওসবে আমল না দিয়ে রুম থেকে বের হয়ে এলাম। নিচে এসে সোফায় বসে চোখ বন্ধ করতে একটু আগের দেখা রিমিকে মনে ভেসে উঠল। মনটাও বড্ড বেহায়া, খালি উল্টাপাল্টা চিন্তা করছে। একটু পর দেখি রিমি নিচে নেমে এলো। ও নীল শাড়ি পরেছে। নীল শাড়ি তোকে হেব্বি মানিয়েছে। আমার সামনে এসে বলল, দেখ তো আমাকে কেমন লাগছে।
শাড়ি ছাড়া তো সুন্দরী লাগছিল। এই তোমা কি বলে ফেললাম। শয়তান লুচ্চা, তার মানে তুই তখন আমার সব দেখে ফেলেছিস। সবার কই দেখলাম, একটু আফসোস করেই বললাম কথাটা। শখ কত? আমার কোনো শখ নাই, আর এখন পড়ান, নাহলে আমি বাসায় যাব। আজকে তো পড়তে পারবো না। আমাকে আগে বললেই হতো, এখন বসে থাকতে হতো না। তোর কাজ আছে, তাই যাওয়ার কথা বলিনি। পড়া ছাড়া আমার কোনো কাজ নাই, এই জন্য আমি গেলাম। এত ভাব নিয়ে লাভ নাই, বললাম তো যেতে পারবি না। তাহলে আমি এখানে থেকে কি ঘোড়ার ঘাস কাটবো নাকি? তুই আমার সাথে ঘুরতে যাবি। এই রাতে একটা ফাজিল মেয়ের সাথে আমার মতো একটা ইনোসেন্ট ছেলে বাইরে গেলে না জানি কি হয়ে যাবে। শেষে আমি এই মুখ কাকে দেখাবো? হ্যাঁ দেখ, একদম ফাজলামি করবি না। আমার বান্ধবীর বিয়ে, ওর বাসায় যাব। বললেই হলো, এই রাতে বিয়ে হয় নাকি? আর বলিস না, সন্ধ্যায় ছেলেপক্ষ দেখতে এসেছে, ওদের নাকি মেয়ে পছন্দ হয়েছে, তাই আজই বিয়েটা সারতে চায়। এজন্যই যত ঝামেলা। দিনে হলে তো তোকে নিয়ে যেতাম না, কিন্তু রাত্রের বেলা আম্মু আব্বু যেতে দিবে না। তোকে নিয়ে যাব বলায় যেতে দিতে চেয়েছে। এখন যদি তুই না যাস তাহলে আমার আর যাওয়া হবে না। তো রিমি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমি যদি সত্যিই না যাই তাহলে ওর বান্ধবীর বিয়েতে যাওয়া হবে না। একটু না হয় ওর জন্য কষ্ট করে গেলাম, যা হবার হবে। রিমি আমাকে চুপ থাকতে দেখে আমার হাত ধরে বলল, প্লিজ অনিক, চলো। আচ্ছা যাব, কিন্তু এক শর্তে। আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। ওখানে আবার আমাকে আপনার বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েন না। আচ্ছা, তাই হবে। যাক, অন্তত বা শান্তি মতো যাওয়া যেতে পারে। কিন্তু আম্মু যদি জিজ্ঞাসা করে এত দেরি হলো কেন, তাহলে কি বলবো? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। রিমির বান্ধবীর বাসায় যেতে বেশি সময় লাগলো না। বাসায় ঢুকে দেখি সত্যি সত্যি বিয়ের আয়োজন হচ্ছে। রিমি আমার হাত ধরে একটা রুমে নিয়ে গেল। রুমটা প্রায় মেয়ে দিয়ে ভর্তি। এত মেয়ের মাঝে নিজেকে খুব অসহায় লাগছে। কেউ এখন যদি উল্টা কিস দেয় তাহলে আমাকে মেরে হাসপাতালে ভর্তি করবে। রিমি আমাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, এই কি ভাবছো? কই কিছু না তো। তাহলে মুখটা অমন প্যাঁচার মতো করে আছো কেন? আমার এখানে ভালো লাগছে না। আশেপাশে এত সুন্দরী মেয়ে থাকতেও ভালো লাগছে না? আজব ব্যাপার তো। ফাইজলামি করিয়েন না তো। আমি তোমার সাথে ফাজলামি করি না। বাসায় কখন যাবেন? বিয়ে শেষ হলে। কখন বিয়ে শেষ হবে? আমি কি জানি। রিমি আমাকে বলল, চলো আমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিই। বলে ওই বান্ধবীদের সামনে নিয়ে গেল। আমি আগে থেকে ওর গুন্ডি বান্ধবীগুলোকে চিনি। সবগুলো এক একটা পাঁজির গুরু। আর এদের সবার গুরু হলো রিমি আর মায়া। ভাগ্যিস মায়া অসুস্থ, নাহলে আমাকে রিমির সাথে দেখলে কি যে হতো। রিমি ওর বান্ধবীদের বলল, তোদের সাথে একে একে পরিচয় করিয়ে দিই। আমাদের ইশারা করে বলল, এ হলো অনিক, আমার হবু বর। আমি তো রিমির কথা শুনে টাসকি খেলাম। শয়তান মাইয়ার কখন আমি হবু বর হলাম? আমি রিমির দিকে তাকালাম। আমাকে তাকানো দেখে একটা শয়তানি হাসি দিয়ে চুপ থাকতে বলল। এরপর ওর বান্ধবীদের দিকে আঙুল দিয়ে বলল, অনিক, এগুলো আমার বান্ধবী, এদের নাম। আমি রিমির কথার মাঝখানে বলে উঠলাম, থাক, এদের নাম আর বলতে হবে না, আমি সবাইকে চিনি। বাহ রিমি, তোর হবু বর দেখছে অনেক অ্যাডভান্স, একবার দেখেই মনে রাখছে। আরেকটা মেয়ে বলল, রিমি, এত ছেলে রেখে তুই এই পিচ্ছিটাকে কেন বিয়ে করবি? আমার মাথায় আসছে না। কারণ আমি ওকে ভালোবাসি, আর আমি আমার ভালোবাসা হারাতে পারবো না। ঠিক বলেছিস, ভালোবাসার মানুষকে ছাড়া বাঁচার কথা কল্পনা করা যায় না। ভালোবাসার মানুষটা সুখে দুঃখে পাশে থাকলে সেই প্রকৃত সুখী। তোর বরটা ছোট না হয়, অনেক কিউট, কিন্তু ও অনেক রোমান্টিক, তোরা বুঝবি না। কেমন রোমান্টিক আমরা সবাই জানি। ভার্সিটিতে তো আমাদের সামনেই তোকে কিস করছিল, না জানি এখন কত কিছু করছে। বলেই রিমির বান্ধবীরা হাসতে লাগলো। আমি রিমির দিকে তাকালাম, দেখি লজ্জায় রাঙা হয়ে গেছে। আর আমার রাগে মনে হচ্ছে সবগুলোকে পিটিয়ে ওর আড্ডা ভঙ্গ করি। আমি রিমিকে বললাম, আপনি আড্ডা দিন, আমি বাইরে থেকে ঘুরে আসি। রিমির কোনো উত্তর না শুনেই বাসা থেকে বের হয়ে আসলাম। বাসার পাশে টঙের দোকান থেকে একটা বেনসন সিগারেট নিলাম। এরপর ওটায় আগুন জ্বালিয়ে টানতে শুরু করলাম। সিগারেট খাওয়া শেষ করে আবার রিমির বান্ধবীদের বাসায় এলাম। রাতে খাবার পর বিয়ে হলো। বিয়ে শেষে রিমিকে বললাম, রাত 12টা বাজে, এখন বাসায় চলেন। রিমি আমার কথা মাথা নাড়ালো। আমি গাড়ি ড্রাইভিং সিটে বসলাম। রিমি আমার পাশের সিটে বসলো। আমি গাড়ি ড্রাইভিং করতে লাগলাম। কিছুক্ষণের ভেতর রিমিদের বাসার সামনে চলে এলাম। রিমি গাড়ি থেকে নেমে বলল,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।